স্বামী বিজ্ঞানানন্দ। স্বামী বিজ্ঞানানন্দের পূর্ব নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। তাহার পিতা তারকনাথ চট্টোপাধ্যায় আদি বাসস্থান ছিল ২৪ পরগনার অন্তর্গত বেলঘরিয়ায়। কর্মোপদেশে তিনি যখন এটোয়াতে বাস করিতেছিলেন, তখন ১৮৬৮ খ্রিস্টাব্দে ৩০শে অক্টোবর শুক্রবার ১৫ই কার্তিক ১২৭৫ বঙ্গাব্দ বৈকুণ্ঠ চতুর্দশীতে হরিপ্রসন্ন জন্মগ্রহণ করেন। শৈশবে কাশীধামে পিতৃগৃহে থাকিয়া তিনি বিদ্যাভ্যাস করেন। পরে ১৮৮৭ বেলঘরিয়া আদি পিতৃগৃহে আসেন। তাহার পিতা ইংরেজ সরকারের কমিশনারিয়ার কাজ করিতেন। দ্বিতীয় আফগান যুদ্ধের সময় ১৮৮১ খ্রিস্টাব্দে কোয়েটাতে তাঁহার মৃত্যু হয়। বাল্যে পিতৃবিয়োগে হরিপ্রসন্ন বিশেষ কাতর হইলেও আত্মীয় স্বজনের যত্নে সান্ত্বনা লাভ করিয়া বেলঘরিয়া হইতে কলকাতা ট্রেনে গমনাগমন পূর্বক বিদ্যালয়ে পাঠাভ্যাসে রত থাকেন। তিনি ১৮৮২ খ্রিস্টাব্দে কলকাতার হেয়ার স্কুল হইতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং উহার ৩ বৎসর পরে সেন্ট জেভিয়ার্স কলেজ হইতে প্রথম বিভাগে এফএ পাশ করেন। এই কলেজে স্বামী শারদানন্দ, কুমিল্লা বরদাসুন্দর পাল এবং প্রবাসী সম্পাদক রমানন্দ চট্টোপাধ্যায় তাঁহার সহাধ্যায়ী ছিলেন। বিএ পড়িবার জন্য হরিপ্রসন্নকে পাটনা যাইতে হইল। তথার পাঠ শেষ করিয়া ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য তিনি পুনরায় গমন করিলেন। পুনরায় ব্যয়বহুল্য ছিল না বলিয়া তখন অনেক বাঙালি ছাত্র তথায় মেসে অবস্থানপূর্বক অধ্যয়ন করিতেন। হরিপ্রসন্ন অপর ৬টি ছাত্রের সহিত সেখানে থাকিয়া জ্যেষ্ঠতাতে প্রেরিত মাসিক ২৫ টাকা ব্যয় নির্বাহ করিতেন। ছাত্রজীবনে তাহার ধর্মভাব বিশেষ লক্ষিত হইত। তিনি প্রত্যহ গায়ত্রী জপ করিতেন। তাহার অনুপ্রেরণায় ছাত্রগণ স্থির করেন যে তাহার নিজের প্রয়োজনে যখন যে পুস্তক বা যন্ত্রাদি ক্রয় করিবেন, তাহা মেসের উপর সকলেও ব্যবহার করিতে পারিবেন এবং কেহ চলিয়া গেলে পরবর্তী ছাত্রদের জন্য উহা রাখিয়া যাইবেন। বাল্যে তিনি অতি সত্যবাদী ছিলেন। একবার তাঁহার মাতা নকুলেশ্বরী দেবী তাঁহাকে মিথ্যাবাদী বলিলে তিনি প্রবল প্রতিবাদ জানাইলেন। ইহাতেও মাতার প্রত্যয় হইল না দেখিয়া ক্ষোভ সহকারে কহিলেন, আমি যদি মিথ্যে কথা বলে থাকি তবে আমি ব্রাহ্মণ নই, এবং তৎক্ষণাৎ স্বীয় যজ্ঞোপবীত ছিন্ন করিলেন। মাতা ইহাতে ভীত হইয়া বলিলেন, কি মহা অকল্যাণ করলি! দৈব দুর্বিপাকে ইহার পরদিবসই পিতার মৃত্যু সংবাদ আসিল। তখন সদ্য বিধবা মাতা দারুণ শোকে বলিলেন, তোর অভিশাপেই এমনটি হল। আর এক ঘটনা তাহার আস্তিকতায় প্রমাণ পাওয়া যায়। তিনি শুনিয়াছিলেন, বানর মৃত্যুকালে রাম নাম করে। একদিন তিনি বাড়ির বাঁশঝাড়ের দিক হইতে বন্দুকের শব্দ শুনিয়া ছুটিয়া গিয়া দেখিলেন, গুলিতে আহত এক বানর নিচে চিৎ হইয়া পড়িয়া করজোড়ে কাঁদিতেছে। তাহার মনে হইল, বানর সত্যই রামনাম করিয়া প্রাণত্যাগ করিতেছে। পুনা কলেজের এই নিয়ম ছিল, এই দুইজন ছাত্র প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করিতেন। তাহারা যথাক্রমে বোম্বাই ও ভারত সরকারের চাকরি পাইতেন। মেধাবী ছাত্র হরিপ্রসন্ন প্রথম না হোক, অন্তত দ্বিতীয় স্থান অধিকার করিবেন।
এই বিষয়ে কাহারও সন্দেহ ছিল না, কিন্তু সহপাঠী রাধিকা প্রসাদ একান্ত দরিদ্র ও তাহার চাকরির বিশেষ প্রয়োজন আছে দেখিয়া হরিপ্রসন্ন তাহাকে বলিলেন, ভাই, আমি এবৎসর পরীক্ষা না দিয়ে আগামী বৎসর দেব। রাধিকা প্রসাদ দুর্ভাগ্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার না করিতে পারিলেও হরিপ্রসন্ন সহৃদয়তা তিনি মুগ্ধ হইয়াছিলেন এবং উহা স্মরণ রাখিয়া পঞ্চমুখে তাহার প্রশংসা করিতেন। পরবর্তী বৎসরে 1892 পরীক্ষায় হরিপ্রসন্ন দ্বিতীয় স্থান অধিকার করিয়া কলেজ ত্যাগ করেন। তাহার প্রথম না হইবার কারণস্বরূপে জানা যায় যে তাহার কলেজের ভূতত্ত্বের অধ্যাপক একজন খ্রিস্টান পাদ্রী হিন্দু ধর্মের নিন্দা করিতে বেশ পটু ছিলেন। একদিন তিনি জন্মান্তরবাদে বিদ্রূপ করিলে হরিপ্রসন্ন সমুচিত উত্তর দিলেন। ইহাতে অধ্যাপক নিরস্ত হইলেন, কিন্তু ছাত্রের এই ঔদ্ধত্যের প্রতিশোধ লইলেন প্রশ্নোত্তর পরীক্ষার কালে। ভূতত্ত্বের কম নম্বর পাইয়া হরিপ্রসন্নকে দ্বিতীয় স্থানে গ্রহণ করিতে হইল। বাল্যে বেলঘরিয়ার পিতৃগৃহে বাসকালেই তিনি শ্রীরামকৃষ্ণের পুণ্যদর্শন লাভ করিয়াছিলেন। সেই দিন বিকেলে 4টার সময় তিনি সমবয়স্কদের সহিত এক পরিচিত বালকের বাটিতে খেলা করিতেছেন। এমন সময় একটি সঙ্গী সংবাদ আনিল, পরমহংস মহাশয় বেলঘরিয়ার উদ্যানে আসিয়া 1879 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর কেশবচন্দ্রের সহিত মিলিত হইয়াছেন। ক্রীড়ারত হরিপ্রসন্নের পরিধানে একখানি মাত্র ধুতি। এই অবস্থায় তিনি নুন কাঠ খেলা ত্যাগ করিয়া সঙ্গীদের সহিত পরমহংসকে দেখিতে চলিলেন। তখন পরমহংস সম্বন্ধে কৌতুক ব্যতীত তাহার কোনো স্পষ্ট ধারণা ছিল না, আর গেরুয়ার প্রতি একটু ভীতিও ছিল। তাই এই দর্শনের স্মৃতি তার মনে অতি অস্পষ্ট ছিল এবং বর্ণনাকালে অন্যান্য দর্শনের সহিত মিশ্রিত হইয়া পড়িত। তাহার দ্বিতীয় দর্শন হয় দেওয়ান গোবিন্দ মুখার্জির গৃহে 18 ফেব্রুয়ারি 1883। উক্ত দর্শন সম্বন্ধে তিনি বলেন, গিয়ে দেখি ঠাকুর সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছেন। এক অদ্ভুত দৃশ্য। মুখের ভাব যেন কীরকম, পাকা ফুটি যেমন ফেটে যায়, এ যেন সেই রকম। মুখ বিকৃত বলা চলে না। শরীরের সব শক্তি যেন উপরের দিকে উঠে গেছে। মুখে দিব্যভাব আর ধরছে না, দাঁত সব বেরিয়ে পড়ছে। চোখে যেন কি দেখছে আর বিভোর হয়ে গেছে। ঠাকুর রামপ্রসাদী গান গেয়েছিলেন। গানের সঙ্গে সঙ্গে তার ওই রকম ভাব দেখে মনে হলো তিনি যেন মা কালীকে প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন আর আনন্দে মেতে আছেন। কিন্তু পরে ঠাকুর বসলেন। ঠাকুর যখন দাঁড়িয়েছিলেন তখন যেন মা কালীর ভাব, কিন্তু এখন শ্রীকৃষ্ণের ভাব। সেই দিন সন্ধ্যার পরে তাঁহারা বাড়িতে